দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন তিনজন অতিথি আছেন, এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন, একজন পথে রয়েছেন, খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবেন। দুজন অতিথির সঙ্গে আপনাদের শুরুতেই পরিচয় করে দিচ্ছে। আমার ঠিক পাশে রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন, তার ঠিক পরে রয়েছেন দৈনিক জনকণ্ঠের বিজনেস এডিটর কাউসার রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে বেশ কয়েকটি সংবাদ শিরোনাম দেখে আসতে চাই। আমার হাতে দর্শক এরই মধ্যে 4টি পত্রিকা এসে পৌঁছেছে। শুরুতেই আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দেব। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে চ্যালেঞ্জের স্বপ্নবিলাসী বাজেট, ভ্যাটে ভরসা, রাজস্বে অনিশ্চিত লক্ষ্যমাত্রা, বলেছেন ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ অর্থনীতিবিদ। করমুক্ত আয়ের সীমা 2.5 লাখই থাকছে, সইতে হবে ভ্যাট ও করের চাপ। আগামী 3 বছর ভ্যাটের হার হবে 15%। ভুক্ত ব্যবসায়ীর অভ্যস্ত, দাবি অর্থমন্ত্রীর। ব্যাংকে লাখ টাকা আমানতে 800 টাকা কারিগরি শুল্ক কর। উড়োজাহাজে বিদেশ ভ্রমণে কর বেড়ে দ্বিগুণ। 1569 পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা এবার দেখব কালের কণ্ঠের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে খরচ বাড়ার বাজেট, ব্যাংকে টাকা রাখাই বিপদ, একটি বিশেষ প্রতিবেদন। শেয়ার বাজারের সবই ভ্যাট মুক্ত, নড়লেন না অর্থমন্ত্রী। ভ্যাটের হার 15%। 1043টি পণ্য সেবায় ভ্যাট অব্যাহতি। আমার কাছে রয়েছে ডেইলি সান, প্রধান শিরোনাম করেছে বিগ প্রমিসেস, টাইটেন্ড ভ্যাট গ্রিফ, মুহিত আনভেলস 4 ট্রিলিয়ন ন্যাশনাল বাজেট। সাইলেন্ট ফিচার্স অফ বাজেট, একটি স্পেশাল করেসপন্ডেন্ট রিপোর্টটি করেছে। আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠের প্রধান শিরোনাম অর্থ সংগ্রহের বাজেট, উন্নয়ন মহাসড়কে দ্রুত চলতে, উৎসমুখর পরিবেশে 11তম বাজেট দিলেন মুহিত। ভ্যাট 15%ই থাকছে, 549 পণ্য আওতার বাইরে। যেসব পণ্যের দাম বাড়বে কমবে তার একটি তালিকা যথারীতি জনকণ্ঠে প্রকাশিত হয়েছে। অন্যান্য পত্রিকাতেও আমরা দেখেছি এই তালিকাটি রয়েছে। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব দর্শক, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনামগুলো দেখব। আমি এই মহান সংসদে 2017-18 বছরের বাজেট উপস্থাপনের জন্য আপনার অনুমতি চাই। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আকার 4 লাখ কোটিরও বেশি, ভ্যাটের উপর নির্ভরতাই চ্যালেঞ্জ। বাজেটে নতুন ভ্যাট আইন কার্যকরের উদ্যোগ, 15% ভ্যাটই বহাল, বাড়বে জনভোগান্তি। উন্নয়নের ধারাবাহিকতার বাজেট বলছে আওয়ামী লীগ, লুটপাটের জন্য বাজেট, দাবি খালেদা জিয়া। দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকর, 1 চুলা 900 টাকা, 2 চুলার জন্য গুনতে হবে 950 টাকা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের সেঞ্চুরি, বড় স্কোর গড়েও হেরে গেল বাংলাদেশ। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনামগুলো দেখছিলাম। আমরা আলোচনা শুরু করার আগে বাজেট উপস্থাপন নিয়ে প্রধান প্রতিবেদনটি দেখব। আপনারা জানেন দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন নিয়ে আগামী অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এর নাম দিয়েছেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সময় এখন বাংলাদেশের। প্রস্তাবিত বাজেটের এই ব্যয় বিদায়ী 2016-17 অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 26%-এর বেশি। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 2,93,000 কোটি টাকা। এডিবির আকার 1,53,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি রয়েছে 1,12,000 কোটি টাকা। বিস্তারিত দেখব সুলতান আহমেদের প্রতিবেদনে। সদস্যবৃন্দ, স্বাধীন বাংলার 46তম বাজেট আর বর্তমান সরকারের টানা 9ম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিতের 11তম বাজেট পেশ। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভায় অনুমোদনের পর দুপুর 1:30টায় সংসদ সভাকক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী,
আপনি বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। আমি এই মহান সংসদে 2017-18 বছরের বাজেট উপস্থাপনের জন্য আপনার অনুমতি চাই। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অনুমতি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 2017-18 এর বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী জানান আগামী অর্থবছর ঘিরে তার প্রত্যাশার কথা। বলেন, উন্নয়নে মহাসড়কে যেতেই বিশাল অঙ্কের এই বাজেট। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত সামগ্রিক লেনদেন ভারসাম্য অনুকূলে ছিল। বৈদেশিক মুদ্রার স্থিতি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। 24শে মে তারিখে আমাদের রিজার্ভ ছিল 32.1 বিলিয়ন, যেটা দিয়ে 8 মাসের বাজার করা যায় 4,266,000 কোটি। গত বছরে 3,40,605 কোটি ছিল। প্রস্তাবিত বাজেটের মোট আকার 4,266 কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য 2,93,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ড থেকে আদায় হবে 2,48,000 কোটি টাকা। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি সমাপ্ত করি। বড় বাজেটে ঘাটতির পরিমাণটাও বড়, 1,12,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়নে বরাদ্দ 1,53,000 কোটি টাকা। এছাড়া সরকারি বেতন ভাতা সহ অনুন্নয়ন খাতে ব্যয় হবে 2,45,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাবার জন্য 51,924 কোটি টাকা পাওয়া যাবে বৈদেশিক সাহায্য থেকে। অর্থমন্ত্রীর আশা, আগামী বছর জিডিপির প্রবৃদ্ধি হবে 7.4%। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেন অর্থমন্ত্রী। তবে ব্যবসায়ীদের বহু আপত্তির মুখেও 15% ভ্যাটই বহাল রাখার ঘোষণা দিলেন তিনি। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। বক্তৃতার শেষ দিকে কিছুটা আবেগাপ্লুত দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া অর্থমন্ত্রী মার্কিন কবি রবার্ট ফ্রস্টের কবিতা কয়েকটি লাইন তুলে ধরে জীবনের শেষ সময় পর্যন্ত দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়ের কথা জানান আবুল মাল আব্দুল মুহিত। আমরা কি কখনো ভেবেছি যে আমরা ভিক্ষার ঝুলিকে এত দ্রুত ছেঁটে ফেলতে পারবো? সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী সুলতান আহমেদের প্রতিবেদনটি দেখছিলাম। এ পর্যায়ে বাজেটের ঘাটতি নিয়ে আরেকটি প্রতিবেদন দেখব সহকর্মী সুলতান আহমেদের। আপনারা জানেন, প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো ঘাটতি ছেড়েছে লাখ কোটি টাকার ঘর, যা মেটাতে অর্থমন্ত্রীর নির্ভরশীলতা ব্যাংক ঋণের উপর। এর মধ্যে সবচেয়ে বড় ঋণ নেওয়া হবে অভ্যন্তরীণ ব্যাংক থেকে। এছাড়া বৈদেশিক ঋণ, অনুদান, বন্ড বিক্রির উপর নির্ভরতা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ঘাটতি বাজেটের বিরাট অংশের বোঝা চাপানো হচ্ছে সাধারণ মানুষের উপর। সহকর্মী সুলতান আমাদের প্রতিবেদনটি দেখে আমরা আলোচনা শুরু করব। বড় অঙ্কের ঘাটতি ধরে বড় বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেটে নতুন রেকর্ড হচ্ছে অনেকগুলোই, যার মধ্যে আছে ঘাটতির পরিমাণও। ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 28,203 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি 1,12,276 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত ঘাটতির চেয়ে প্রায় 14,000 কোটি টাকা বেশি। বিশাল এই ঘাটতি পূরণে অর্থমন্ত্রীর ভরসা ঋণের উপর। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা 60,000 কোটি টাকা। পাশাপাশি বিদেশ থেকে ঋণের লক্ষ্য 46,000 কোটির উপরে। অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 28,000 কোটি। অন্যদিকে সঞ্চয়পত্র সহ অন্যান্য থেকে নেয়ার লক্ষ্যমাত্রা 32,000 কোটির উপরে। সঞ্চয়পত্র এগুলোর থেকে 32,149 কোটি নেওয়া হবে। বড় ঘাটতির পেছনে অর্থমন্ত্রীর অজুহাত দেশের উন্নয়ন ধরে রাখা। উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কারণেই ঘাটতি গত বছরের তুলনায় সামান্য বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকার সুকৌশলে ঋণের বোঝা বাড়িয়ে চাপ ফেলবে জনগণের উপর। প্রজেক্টগুলো একটার পর একটা করি, বছর পর বাড়ে, এবার প্রজেক্টের কস্ট বেড়ে যাচ্ছে। পদ্মা সেতু দেখেন আপনি বেড়ে গেছে, ঢাকা চট্টগ্রাম। অতএব এইটা যে ঘাটতি পূরণ করে লোকজনের উপর করের বোঝা বাড়িয়ে, ভ্যাটের বোঝা বাড়িয়ে যেটা করা, সেটা কোনো ঠিক না। অতএব এই ধরনের ঘাটতি কিন্তু পরিহার করা উচিত। যদিও অর্থমন্ত্রী বলছেন, সঠিক উন্নয়ন হলে ঘাটতি বড় কোনো ক্ষতির কারণ হবে না। 5% উপরে যায়নি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী সুলতান আহমেদের পরপর বাজেট নিয়ে দুটি প্রতিবেদন দেখলাম আমরা। এ পর্যায়ে আলোচনা শুরু করব। শুরুতেই
কাউসার রহমান, আপনার কাছে আসবো। আপনি দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এই যে বাজেট ঘোষণা হলো, এটিকে বলা হচ্ছে ইতিহাসের সব থেকে বড় বাজেট, 4 লাখ কোটি টাকারও বেশি, এবং ঘাটতির দিক থেকেও আমরা দেখলাম যে 1 লাখ কোটি টাকারও বেশি আপনি দেখলেন প্রতিবেদনে। সেক্ষেত্রে এই যে বড় ঘাটতি মেটানোর উপরে আমাদের প্রতিবেদনে দেখলাম যে অভ্যন্তরীণ ঋণের উপরে, ব্যাংকগুলো ঋণের উপরে এক ধরনের চাপ তৈরি হবে এবং ঋণের যে সুদ সেটি দিতেও বাংলাদেশে যথেষ্ট বেগ পেতে হবে, এবং বলা হচ্ছে যে ঋণের একটি বড় অংশ দিতেই সরকারকে বেশ চাপের মধ্যে পড়তে হবে। সেই ক্ষেত্রে এত বড় বাজেটের বাস্তবায়নে এক ধরনের সংখ্যা বিরোধী শিবির থেকে, অর্থনীতিবিদদের থেকেও আমরা দেখতে পাচ্ছি, যদিও অর্থমন্ত্রী বলছেন যে এটি উচ্চাভিলাষী বাজেট, তবে এটি বাস্তবায়নযোগ্য। অন্যদিকে আমরা কিন্তু দেখলাম যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন এটি আওয়ামী লীগের চুরির বাজেট, বিশেষ করে উনি নির্বাচনকে সামনে রেখে এই বিষয়টি উনি বারবার বলছেন। এরশাদ কিন্তু আরেকটা বিষয় বলেছেন যে ভ্যাটের উপরে যে 15% যে ভ্যাট, এটি মানুষের জনভোগান্তি বাড়াবে, এবং এই যে ভোগান্তি বাড়াবে এই ব্যাপারটি নিয়ে এক ধরনের নাটকীয়তাও কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ। প্রথমত যে মানে সবচেয়ে ইতিহাসের যদি বলা হয় যে বড় বাজেট, আসলে এটি আমরা যদি বিবেচনা করি আমাদের অর্থনীতি বাড়ছে, বড় হচ্ছে। অর্থনীতির সংজ্ঞায় একটি নিয়ম আছে যে জিডিপির অনুপাতে জিডিপির 20% বাজেট ঘোষণা করা হয়, এটি একটি নিয়ম। সেক্ষেত্রে আমরা কিন্তু এখনও জিডিপির 20%-এ যেতে পারিনি, 20% বাজেট ঘোষণা করা হয় না, 17-18-র মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। এতেই আমাদের বাজেটের আকার 4 লাখ কোটি টাকা। আমাদের যে জিডিপি আছে তাতে এবার বছর 18%-এর মতো হয়েছে, এতে 4 লাখ কোটি টাকা হয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে অর্থমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী বাজেট যেটা হবে তার মানে শেষ বাজেট, এই সরকারের আওয়ামী লীগ সরকারের এই মেয়াদের শেষ বাজেট এবং তার নিজেরও শেষ বাজেট, সেটি উনি 5 লাখ কোটি টাকায় নিয়ে যাবেন। সুতরাং আমি ওটাকে ফ্যাক্টর হিসাবে অত দেখছি না যে আকার বড় হচ্ছে, সেটি আকার বড় হবে। কিন্তু আমার প্রশ্ন বা আমার আলোচনার বিষয় হচ্ছে যে এই যে বড় হচ্ছে এটি আমরা কি বাস্তবায়ন করতে পারবো বা পারছি, অতীতের বাজেটগুলিকে আমরা পাচ্ছি, এটাই শঙ্কা। যেটা যে আপনি দেখেন যে গত বছরের আমাদের যে চলতি যে বাজেট শেষ হয়ে যাচ্ছে, মেয়াদ 30শে জুন শেষ হবে, এটার আকার ছিল 3,40,000 কোটি টাকা। সেই বাজেটের কিন্তু আমরা সংশোধন করে 3,17,000 কোটিতে নিয়ে এসেছি। এটিও শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে না, বছর শেষে দেখা যাবে যে আরও কম বাস্তবায়িত হয়েছে। এই যে আমরা বাজেটের আকার বড় করছি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে দক্ষতা বাড়াচ্ছি না, ব্যয়ের যে দক্ষতা সেটি বাড়াচ্ছি না বাড়ার কারণে বাজেট বাস্তবায়ন হচ্ছে না। এবং একইভাবে যে অর্থনীতিবিদরা বা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, তাদের সঙ্গে আমিও একমত যে আসলে এই বাজেটও পুরোপুরি বাস্তবায়ন হবে না। এখন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ঠিক আছে বাজেট বড় হবে, কেন আমরা দক্ষতা বাড়াচ্ছি না? এই যে দক্ষতা না বাড়ানোর কারণে যেটি হচ্ছে যে আমাদের এই যে উন্নয়ন প্রকল্প আমরা যেগুলি নিচ্ছি প্রতি বছর, সেটার ব্যয় বাড়ছে, সময় বাড়ার কারণে আমাদের এই যে বাড়তি যে খরচটা সেটির বোঝা এসে জনগণের উপর পড়ছে, জনগণের টাকা দিয়েই তো ব্যয়টা বাড়ছে, সেটি একটি বিষয়। আর যে ভ্যাট নিয়ে কথা হয়েছে, ভ্যাট অনেকেই বলছে যে মানুষের উপর চাপ সৃষ্টি হবে। এটি আসলে এই বছর যে ভ্যাট নতুনভাবে আবার আমরা দেখেছি যে 91 সালে ভ্যাট আইন শুরু হয়েছিল এই দেশে, তার প্রায় 20-25 বছর পর আবার আমরা নতুন করে আরেকটি ভ্যাট আইন বাস্তবায়ন করতে যাচ্ছি আগামী 1 জুলাই থেকে। আমরা যদি পিছন ফিরে তাকাই যে 91 সালে ভ্যাটের বাস্তবায়নের ক্ষেত্রে কি হয়েছিল, ওই সময় একটি মানে দেশে ওই নতুন করে বাস্তবায়নের সঙ্গে সঙ্গে একটি হযবরল অবস্থার সৃষ্টি হয়েছিল, একটি হাউকাউ অবস্থা কেওয়াজের তৈরি হয়েছিল, যে বিতর্ক আলোচনা, যে সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও বেড়ে গেছে, এই যে ব্যবসায়ী এবং হইচই, এই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল তখন। সেটিকে কিন্তু কয়েক বছর সময় লেগেছে সেটিকে নিয়ন্ত্রণে আনতে। তখন সেই নিয়ন্ত্রণে আনার জন্য কি করেছে যে বাজেটে অনেকে এই ভ্যাটে ছাড় দিয়েছে, 1.5% কমিয়ে আনছে, 15% কিছু প্রোডাক্টে 15% ভ্যাট রেখেছে, কিছু 1.5%, কিছু 3%, কিছু 4%, এগুলি করে অনেকগুলি স্তর করা হয়েছিল। সেটি গত কয়েক বছরে এটি সহনীয় হয়ে গেছে। এখন হঠাৎ করে আমরা আবার একসঙ্গে 15% ভ্যাটে চলে যাচ্ছি, এবং এটি আসলে আমাদের 15% ভ্যাট আপনি আশেপাশের দেশগুলির দিকে যদি তাকান, ইভেন আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড, এইসব দেশের দিকে যদি তাকান, থাইল্যান্ডে 7.5% ভ্যাট, ইভেন সিঙ্গাপুরে 10% ভ্যাট। তা আমাদের দেশে সেটা আমরা হঠাৎ করে ইভেন
ভারতে জিএসটি নামে তারা ভ্যাট চালু করেছে এবং নতুনভাবে তাদের জিএসটি যেটা আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে, সেটিও কিন্তু তারা 4টি ধাপ করেছে এই জিএসটি বা ভ্যাট বাস্তবায়নের। ৫%, 12%, 18%, 28%, এবং মেইন যে সবচেয়ে মানে ব্যাপকভাবে যে ভ্যাটটা বাস্তবায়িত হবে সেটি হবে 12%। আর নিম্ন আয়ের মানুষ, মধ্যস্বত্বভোগী বা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা যে মানে যে পণ্যগুলি কেনে বা যারা ব্যবহার করে ওই সব ক্ষেত্রে 5% রাখা হয়েছে। তার মানে ওরাও কিন্তু বাজেটের যে মূল যে ফোকাসটা সেটা 12%। আমরা কিন্তু হঠাৎ করেই লাভ দিয়ে সবগুলি স্তর বাদ দিয়ে একসঙ্গে 15% চলে গেলাম। এতে করে কিন্তু সব জিনিসের দামই বেড়ে যাবে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। দর্শক, আপনাদেরকে অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম যে আরেকজন অতিথি সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক পথে রয়েছেন, তিনি এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। আমরা বাজেট নিয়ে প্রতিবেদন দেখছিলাম এবং এত বড় বাজেট, এত বড় ঘাটতি, সেটি কিভাবে সমন্বয় করে বাস্তবায়নযোগ্য হবে সেটি নিয়ে অর্থমন্ত্রী বলছেন যে উচ্চবিলাসী বাজেট, উনি যেমনটি আলোচনা করছিলেন। তো এটিকে বাস্তবায়নযোগ্য করার যে প্রতিশ্রুতি সরকার বারবার দিচ্ছেন, আমরাও দেখি যে বাজেট যত বড় ঘোষণা করা হয় বাস্তবে তার বাস্তবায়ন ততটা দেখি না। এবং বিরোধী শিবির, রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু বারবার বলা হয় এটি চুরির বাজেট, এটি প্রতারণার বাজেট, এটি জনগণের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়ার বাজেট। সব কিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য কিনা, কি বাস্তবায়নযোগ্য, কি বাস্তবায়ন চাচ্ছি, যে টাকা অ্যালোকেশন এটা বাস্তবায়ন, হ্যাঁ এটা সম্ভব, কেন সম্ভব না। কিন্তু আসলে বিষয়টা টাকার না, কিন্তু আপনি 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দিয়েছেন, টার্গেট 7.4 আপনি জিডিপি, রেট অফ ইনফ্লেশন 5.5। আসলে বাজেট থেকে আমরা চাচ্ছিটা কি, এটা একটা বড় প্রশ্ন। সাধারণত মানুষ চায় কি, যারা ব্যবসায়ী সে চায় যেন আমার উপর নতুন করে চাপ তৈরি না হয়, আমি যেন আরও ভালো ব্যবসা করতে পারি। যে বিনিয়োগকারী সেই জন্য মনে করে যে আমি যেন টাকা নিয়ে বিনিয়োগ করতে পারি। যে একজন কৃষক সেই জন্য মনে করে আমার জিনিসের দামটা যেন আমি ঠিক মতো পাই। আর সরকার যে ভর্তুকির কথা বলে, সার বলেন পানি বলেন, আমি যেন পাই। একজন শিক্ষক কি চিন্তা করে, আমার বেতন যা পাই তা নিয়ে যেন আমি বাজারে যে ঠিক মতো চলতে পারি এবং কিছুটা সঞ্চয় আমার থাকে। একজন মহিলা কি চিন্তা করে যে গত মাসে যে বাজেটের আগে যেভাবে সংসার চালাচ্ছিলাম সেই সংসারটা যেন আমার নতুন করে চাপ সৃষ্টি না হয়, এবং স্বামী চায় যে আমার উপর আবার নতুন করে যেন সকালে টাকা না চায়, বা বাজারে 100 টাকার জায়গায় যে 100 টাকা করতো সেটা এখন 120 টাকা হয়ে গেছে। এটি তো মানুষের মূল্যত কাম্য। কিন্তু একটু বড় মাপে যদি দেখেন, পর্দায় দেখেন বাজেটটা কেন, বাজেট কি শুধু একটি বছর হিসাব নিকাশ? আমার কাছে মনে হয় তা না, এটা ব্যাপক অর্থে চিন্তা করা উচিত। প্রথম হলো বাজেট একটা সংসদীয় গণতন্ত্র এই বাজেটটা পাশ করবে এবং আলোচিত হবে। সংসদের কি কোনো আসলে এই সংসদ সদস্যদের কোনো ভূমিকা আছে? একমাত্র আলোচনা হ্যাঁ বা না, বাস্তবে দেখি না, বাস্তবে দেখি না। দ্বিতীয় হলো বাজেট তারা যা চিন্তা করে, আমাদের দেখেন 16 কোটি মানুষ, ছোট্ট দেশ, এক এক জায়গায় নর্থ বেঙ্গলে একটা প্রবলেম, সাউথ বেঙ্গলের একটা প্রবলেম, আরবানের একটা প্রবলেম, কৃষিখাতের একটা প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলো কিভাবে একটা সফিস্টিকেটেড ম্যানুভারিং করে সবাইকে সুন্দর রাখা যায়, আগে নিয়ে যায়। আমরা এখন কি চাচ্ছি, আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট রেট, এডুকেটেড ছেলেদের আনএমপ্লয়মেন্ট অনেক বেশি দেন কৃষিজীবী চাইতে। আমরা তাদেরকে কিভাবে কর্মসংস্থান তৈরি করব। আমাদের এক্সপোর্ট কিন্তু এখন স্রোত গতিতে আছে, কিভাবে চাঙ্গা করব সেটা চিন্তা। প্রবাসী আয় কিভাবে বাংলাদেশে আসতে পারে, অন্য কোথাও না চলে যায়, সেটা আমাদের চিন্তা। আমরা কিভাবে বিনিয়োগ বাড়াবো, সেই ফরেন ডেভেলপমেন্ট ডাইরেক্ট ইনভেস্টমেন্টই হোক আর ডোমেস্টিক আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ, সেখানে ভালো গত 2 বছরে ভালো বিনিয়োগ হচ্ছে না। যদি প্রাইভেট সেক্টরকে আপনি ভালো বিনিয়োগ করার সুযোগ না করে দেন, তাহলে এই যে প্রতি বছর যে কর্মসংস্থার বাজারে আপনার নতুন শিক্ষিত অশিক্ষিত মুখ আসছে, তাদেরকে কোথায় আপনি চাকরি দেবেন? আপনি যদি ডোমেস্টিক ডিমান্ড না বাড়ে, তাহলে আপনার এই যে যারা শিল্পে আছে তারা কিভাবে টিকে থাকবে? কম্পিটিটিভ এই যে যদি বাংলাদেশ ট্রেড, টার্মস অফ ট্রেড যদি বাংলাদেশের পক্ষে না থাকে, শিল্পগুলো কিভাবে টিকে থাকবে? এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তারপর দারিদ্র বিমোচনের কথা রয়েছে, সোশ্যাল সেফটি নেটের প্রশ্ন রয়ে গেছে, প্রবীণ যারা আছেন, যারা বয়স হয়ে গেছেন তারা কিভাবে চলবে, শিক্ষা খাতকে, স্বাস্থ্য খাতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল বা দেওয়া উচিত,
যদিও বলেছে, কাগজে আছে যদিও সেটা, শিক্ষার প্রশ্নে এটা নিয়ে অনেক ডিবেটেবল, আমি ওটা যেতে চাচ্ছি না। তা আমার কথা হলো সার্বিকভাবে বাজেট আমরা কল্যাণমুখী জনমুখী কেন বলি, সবাই জন্য যেন বাজেট হয়। আজকে আপনি দেখেন যারা কর দেয় তাদের উপর কর বেশি চাপিয়ে যাচ্ছে, আর কারা কর বেশি দেয়, একটা মধ্যবিত্ত শ্রেণী কর দেয় বেশি, যারা ফিক্সড ইনকাম গ্রুপ, আর গরিব মানুষের কর দেয়, ভিক্ষার ফকিরও কিন্তু কর দেয়। এই ভিএটির কথা বলেন, এই ট্যাক্সের কথা বলেন, ওই ট্যাক্সের, এটা সাধারণ মানুষই দেয়। কিন্তু যাদের বাংলাদেশ আমার হিসাবে বলে 2 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করা বড় কঠিন না, কিন্তু সেটা গরিব মানুষের কাছে আমরা আদায় করার পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি। অতএব বাজেট কিন্তু সার্বিকভাবে মূল্যায়ন করতে হবে। একটা ভিএটি তো আগেও আসছে, এখন ভিএটি নিয়ে কেন আলোচনা হচ্ছে যে ভিএটিটা দিতে পারবে না, কেন দিতে পারবে না? সক্ষমতা নেই। কেন সক্ষমতা নেই? এরা এখন অভ্যস্ত হয়নি। কেন অভ্যস্ত হয়নি? টেকনোলজিতে তারা এখন ফ্রেন্ডলি হয়নি। আরও কতগুলো বিষয় রয়ে গেছে, যেমন আপনি ভিএটির প্রশ্নেই বলি, একজন ভিএটি দেবে, একজন একটা মাল ইম্পোর্ট করে আনবে, ঠিক আছে, সে 20 লক্ষ টাকার একটা মাল ইম্পোর্ট করবে, তো সে যখন ইম্পোর্ট করবে তাকে অ্যাডভান্স ডিউটি ট্যাক্স দিতে হবে। সে বললো আমি তো আনিনি আমার মালটা, আগে কেন দিব, আমি আগে দেবো। আচ্ছা দিল, তারপরে দিল, সিস্টেমে দিল, কিন্তু এই সময় যে সে ঋণটা নেবে এটা কার উপর লোড হবে? কে? সে তো ব্যবহারই করেনি, বিক্রিও করেনি। অতএব এই আমরা ইফেক্টিভ ট্যাক্স এনশোর এখনো করতে পারিনি, সেটা প্রত্যক্ষ করের ব্যাপারও করতে পারিনি, পরোক্ষ করের ব্যাপারও করতে পারিনি। এই কারণগুলি আজকে প্রশ্ন আসছে, এত বড় বাজেটকে করার ক্ষমতা আমাদের আছে? আমাদের সেই সক্ষমতা আছে? সেই ব্যুরোক্রেসি, সেই প্রাইভেট সেক্টর আমরা সেভাবে তৈরি করতে পেরেছি? পারিনি। সেই নিয়েই আমার মনে এতগুলো প্রশ্ন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, বিরতির পর কাশেম হুমায়ুনের কাছ থেকে বাজেট নিয়ে তার পর্যবেক্ষণ শুনবো, মতামত শুনবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন জাহিদুজ্জামান ফারুক, কাশেম হুমায়ুন এবং কাউসার রহমান। কাশেম হুমায়ুন, বিরতির আগে যেমনটি বলছিলাম, আমরা এরই মধ্যে জাহিদুজ্জামান ফারুক এবং কাউসার রহমানের বক্তব্য শুনেছি। এই যে বাস্তবায়ন যোগ্য কি না এত বড় বাজেট, সেক্ষেত্রে আপনার না বাজেট বাস্তবায়ন যোগ্য, এটা আমি মনে করি যে এটা নিয়ে অনেক রকমের বিতর্ক আছে। তো আমরা যখন এই আপনার আলোচনায় যাই, তো এই প্রত্যেকটা বাজেটের সময় দেখবেন যে এটা প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে। এখন আমি একটু আগে জাহিদের সাথে আলাপ করতেছিলাম এমনি ইনফর্মালি, যে আসলে বা কাউসারের সাথে, যে বাজেটের আকার যদি বড় হয় ক্ষতিটা কি, এটি এইরকম একটা ভিশন টিশন আমরা দেখতে তো পারি, আমাদের দেখায়। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যে যত আকারের বাজেট যত বেশি দেবে, সেটা তো আমাদের কাছে আমার মনে হয় যে আমাদের সক্ষমতা বাড়ছে। এখন সমস্যা হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আমাদের আছে কিনা, আমাদের যে মেশিনারি এটা ইমপ্লিমেন্ট করে সেই জায়গাটায় এটা করে কিনা। এখন প্রত্যেকবারই দেখছি যে বাজেটে যে সমস্যা রয়ে যায়, আসলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা। দুটো জিনিসই আছে, একটা হলো ইমপ্লিমেন্টেশন আর একটা অর্থর যোগান। এই দুইটা ক্ষেত্রে অর্থ থাকলেই তো আপনার ইমপ্লিমেন্টেশন হবে বা ওই রকম ম্যান পাওয়ার থাকবে। এখন আমাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যদি একটু ভিতরে জেপটে যাই, আমরা দেখব যে আসলে যদি ট্যাক্সের ক্ষেত্রে যান, যে এখানে যদি, আমি জানি না ফারুক আমার সাথে একমত হবেন কি না, যে এখানে যদি আপনি ট্যাক্স আদায়ের ক্ষেত্রে কিছু কিন্তু আমাদের দুর্নীতি কমানো যায়, তাহলে কিন্তু ট্যাক্স সাস্টেনেবল জায়গায় আমার যাওয়া যেতে পারে। যে করাপশনটা ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হয়, এটাকে যদি বন্ধ করা যায়, তাহলে আমরা মনে হয় যে একটা লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারে। পাশাপাশি পরিধি বাড়ানোর একটা বিষয়, পরিধি প্রত্যেক বছরই বাড়বে। আপনি 72 সালে যখন দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু এই যাত্রা শুরু করেন দেশটার, তখন মাত্র 4000 কোটি টাকার বাজেট ছিল। আজকের এই বাজেটের আকার আপনার 4,266 কোটি টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম বাজেট 700 না, সব মিলিয়ে এটা আপনার রেভিনিউ ডেভেলপমেন্ট সব মিলিয়েই বলছি, 4000 কোটি টাকা ছিল। এখন সেই জায়গাটাকে 4 লাখ কোটি টাকা ক্রস করা হয়েছে 46 বছরের মধ্যে। একটা সময় আমাদের মানে ধরেন কতগুলো বিষয় আছে যে এই সিঙ্গেল ডিজিটের নিচে ছিল আমাদের
পার ক্যাপিটা আপনার কি এটাকে ইনকাম, হ্যাঁ ইনকাম, আর হ্যাঁ মাথা পিছু আজ এটাকে বলে। আর এখন আমাদের $1600 $1602 সেদিন গভর্নমেন্ট বললো যে $1602 কাছে মাথা পিছু ইনকাম। তো এখন পপুলেশন যদি আবার যদি দেন, বাংলাদেশের যাত্রা শুরুতে পপুলেশন ছিল 7.5 কোটি, এই পপুলেশন এখন 16,17,00,000 সেদিন, হ্যাঁ সেদিন কয়েকদিনের প্ল্যানিং কমিশনের এক পরিসংখ্যানে ঘোষণা করলো, তাতে দেখলাম। তো এখন বছরে যেটা হয়, বছরে দুইটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, যে দুইটা জিনিস আমাদের জন্য খুব মানে আমি উদ্বেগজনক বলবো না, এটা আমি এগুলো আপনাকে কগনিশন নিতে হবে, আপনাকে এগুলো নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। একটা জিনিস হচ্ছে যে প্লাস মাইনাস যদি জন্ম এবং মৃত্যু হিসাব আমরা করি, তাহলে বছরে আমাদের নেট এডিশন 20 লক্ষ মানুষের। তারপরে আবাদি জমির ডেভেলপমেন্ট বলেন বা আপনার বাড়িঘর বলেন, সড়ক নির্মাণ, ফ্যাক্টরি নির্মাণ, এই সমস্ত কারণে প্রায় 1% হারে আমাদের আবাদি জমি বছর কমছে। এই দুটো জিনিস কিন্তু বেশ আমি মনে করি অ্যালার্মিং। এখন একদিকে 1% হারে জমি কমছে, আবাদি জমি, অন্যদিকে 20 লক্ষ লোকের মানুষের নেট বছরে বাড়ছে। তো এগুলো কগনিশন নিয়ে আপনাকে ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে, যে হ্যাঁ নেক্সট 5 ইয়ার্স আমার পপুলেশন কত হবে, নেক্সট 5 ইয়ার্সে আমার এই ল্যান্ড কতটুকু থাকবে, এগুলো কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। এখন আমি যেটা মনে করি, আপনি যে কথাটা বলেছেন যে 1,12,000 কোটি টাকার এই ঘাটতি বাজেট, যেটা মাননীয় অর্থমন্ত্রী উচ্চ বলেছে, হ্যাঁ আমরা তো স্বপ্ন দেখবই, কিন্তু সেই ম্যান পাওয়ার, সেই যোগ্যতা বা সেই পরিধি, ট্যাক্স আদায়ের পরিধি, হ্যাঁ এখন একটা সময় ছিল যে আমরা যখন রিপোর্টিং করতাম, জাহিদ ভাই যখন ছিলেন আমাদের একটু সিনিয়র, জাহিদ ভাই যেমন ওনার কাছে অনেক ইনফরমেশন পেয়েছি আমরা সিনিয়র হিসাবে। যেমন একটা কথা বলা যে একটা সময়, বিশেষ করে এর সাথে সময়টা এর আগের থেকে শুরু হয়েছে, যে প্যারিস কনসোর্শিয়ামের একটা বৈঠক হতো এপ্রিল মাসে প্যারিসে, হ্যাঁ যেখানে সাহায্যদাতা গোষ্ঠী, হ্যাঁ হ্যাঁ এখানে বসতো, এবং সেখানে যদি ঋণের টাকা $200 কোটি বা $210 কোটি ডলার যেত, তাহলে সরকার খুব মানে ফুলিয়ে বলতো যে এবার বছর আমাদের লোন বেড়েছে, এবং এই টাকার অ্যালোকেশন পাওয়ার পরেই কিন্তু আপনার বাজেটটা প্রণীত হইতো। এখন কিন্তু সেই জায়গাটা আমরা নাই। এখন আপনি দেখবেন যে আমাদের আভ্যন্তরীণ সম্পদ, যেটা একটা সময় ছিল অলমোস্ট 20%-এর বেশি আমাদের আভ্যন্তরীণ সম্পদ থেকে যোগান দেওয়া সম্ভব হতো না, আর এখন কিন্তু উল্টোটা হয়ে গেছে। এখন নিজেদের রিসোর্সই প্লাস 80%, অলমোস্ট 80%, এগুলো কিন্তু আমাদের সক্ষমতা বাড়ছে, খুবই ইতিবাচক দিক। আমি এগুলো ইতিবাচক দিক। এখন আমি যেটা মনে করি, জাহিদ ভাই তো ফারুক ভাই আরেকটু বিস্তারিত আলোচনা করেন, কারণ ওনারা মেনলি এই সাবজেক্ট নিয়ে কাজ করেন। তা আমি হ্যাঁ মানে কাউসারও কাজ করেন, তা আমি আগে কাজ করেছি, এখন আর ওই রকম হ্যাঁ এখন দেখাশোনা করি কিছু। তবে আমার কাছে মনে হয় যে স্বপ্ন তো আমরা দেখতে হবে, স্বপ্ন আমরা দেখি, এখন সেই স্বপ্নটা যেন বাস্তব রূপায়ণ যায়। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে সাধারণ মানুষের উপরে এটার একটা গরিব, বিশেষ করে হ্যাঁ এটা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা, তাদের উপরে এটার কি ইমপ্লিকেশন, এটা কি আসলে তাদের এই ট্যাক্সের আওতায় তাদের আনা এবং তাদের সেই সক্ষমতা আছে কিনা তাদের দেওয়া, এগুলো কিন্তু বিবেচনা রাখতে হবে। এই ব্যাটের কথা যেটা বলা হচ্ছে, ব্যাট থেকেই আমাদের এখন তো সিঙ্গেল ব্যাট হিসেবে ব্যাট থেকেই আমাদের খাত থেকেই টাকাটা বেশি আয় হচ্ছে। এখন ব্যাট কিন্তু একটা সময় ছিল না দেশে, এগুলো 1991 সালের পর থেকেই ব্যাট চালু হয়েছে, এবং আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গেছে এখন 15% ব্যাট মানে আপনার 15%-এর মতো ব্যাট সব ক্ষেত্রে 15%, হ্যাঁ সব এটা ইকুয়াল রেট। হ্যাঁ এখন এই ভোক্তা পর্যায়ের এফেক্টটা কি হতে পারে, এটা হলো বড় বিষয়। যে ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা যদি এই ভ্যাটের এই 15% পরিশোধ করতে হয়, এবং এই কারণে যদি আপনার তার জিনিসপত্রের দাম বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তাহলে কিন্তু আসলে একটা বড় রকমের সমস্যা দেখা দেবে। তাহলে এটা কিন্তু সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যাদের কথা সবসময় এখনও পপুলেশনের একটা অলমোস্ট মানে আপনি বলেন এখনও তো বিশাল একটা জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে আছে, তো আসলে তাদের জন্য আসলে একটা আমার কাছে মনে হয় এটা খুব কষ্টকর হবে। হ্যাঁ কাউসার রহমান, আসলে কি কষ্টকর হবে, এবং সেক্ষেত্রে সরকার কি বিকল্প ব্যবস্থা নিতে পারে? মানে কষ্টটা হবে এই কারণে যে যেহেতু মানে আপনি যে ভ্যাটটা দিচ্ছেন, মানে ভ্যাটটা কিভাবে হবে, আমরা ভ্যাট হচ্ছে মূল্য সংযোজন কর, আপনি যে ভ্যালু অ্যাডেড করবেন সেটার উপরে ট্যাক্সটা হবে। এখন গভর্নমেন্ট নির্ধারণ করেছে যে এমআরপি যে হবে, এমআরপির ভিত্তিতে ভ্যাটটা আদায় হবে।
এখন এটি নিয়ে বিতর্ক যেটা হচ্ছে যে আপনি একটা সাবান কিনলেন যে কোনো স্টোর থেকে, ওখানে ভ্যাটটা সে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা ইনক্লুডেড ভ্যাট সহ একটা প্রাইস নির্ধারণ করা আছে, সেটার উপর আবার ওই যে স্টোর সে আবার এটার উপর কিছুটা দাম বাড়িয়ে ওইটার উপর সে একটা ভ্যাট দিল। এখন আপনি তো আগের যে ভ্যাটটা যে উৎপাদক সে কিন্তু ভ্যাটটা দিয়ে সে প্রোডাকশন করে বাজারে ছেড়ে দিয়েছে, সে কিন্তু আবার ওইটার রিবেটটা গভর্নমেন্টের কাছ থেকে নিচ্ছে। কিন্তু পরবর্তী আমি যখন কিনতে গেলাম সেটা কিন্তু আমি সেই 15% আগের যে 15% সেটি সহ পরের 15% 15% আমার উপরে আসছে, দুইটার টাকাটাই আমাকে পরিশোধ করে আমাকে জিনিসটা নিতে হবে। তাহলে এই যে ভ্যাটের বিষয়টা যে 2 বার বা 3 বার করে ভ্যাটের যে আরোপ হবে, যখন ইম্পোর্ট হবে ইম্পোর্টের ক্ষেত্রে একবার ভ্যাট হবে, প্রোডাকশনের ক্ষেত্রে আবার ভ্যাট হবে, আবার কেনার ক্ষেত্রে আরেকটা হবে। এই যে ভ্যাটের আলটিমেটলি সবগুলি চাপ এসে জনগণের উপরে মানে ভোক্তাদের উপর পড়বে। ঠিক আছে, ভ্যাট ভোক্তাদের জন্যই, কিন্তু ভোক্তারা কয়বার ভ্যাট দিবে এটি একটি প্রশ্ন। সেটি আজকেও ওই দিনও আমি এনবিআর এর সাথে আলোচনায় জিজ্ঞেস করেছিলাম, সেটিও তারা ঠিকমতো জবাব দিতে পারে নাই। এখন আজকেও আমি একই প্রশ্ন রাখছি। আরেকটা হচ্ছে যে ভ্যাটের বিষয়ে আমাদের যে ব্যবসায়ীদের সবাই কি সৎ ব্যবসায়ী? সবাই তো সৎ না। সবাইকে আমরা শুধু ব্যবসায়ীকে, আমরা সবাইকে নীতি নৈতিকতা মেনে চলি? এখানে এই ভ্যাটের আদায়ের পুরোপুরি দায়িত্বটা ছেড়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের উপর। তারা যে ভ্যালু অ্যাড করবে, তারা যে মূল্যটা নির্ধারণ করবে সেই মূল্যের উপরই আপনাকে ভ্যাট দিবে, সেই অনুযায়ী ট্যাক্সটা গভর্নমেন্ট নিবে। এখন ধরেন আমি ট্যাক্স যেটা 2 টাকা ভ্যাট হওয়ার কথা, সেখানে ব্যবসায়ীরা 10 টাকা ভ্যাট নিল আমার কাছ থেকে। এখন আমার প্রশ্ন যে আমি তো 8 টাকা বেশি ভ্যাট দিলাম, সেই ভ্যাটটা নেওয়ার পরে সেই 8 টাকাটা কি 2 টাকার সঙ্গে সঙ্গে সেই 8 টাকাও মানে টোটাল 10 টাকা কি গভর্নমেন্টের ঘরে যাবে? আমার সংখ্যা ওই জায়গাটাই যদি না যায়। আরেকটি বিষয় রয়েছে যে আমি ভোক্তা হিসেবে কি আসলে সেই ভ্যাটের চালানটা পাচ্ছি বা নিচ্ছে কিনা। এখন সিস্টেম হচ্ছে, যদি যেহেতু অনলাইন সব করা হচ্ছে, ভ্যাটের অবশ্যই চালান নিতে হবে আপনাকে। যখন কিনবেন, কেনার ক্ষেত্রে আপনি যে সঙ্গে সঙ্গেই একটা চালান বেরিয়ে আসবে, সেটি আপনি নেবেন। এখন যেই কাজটা হচ্ছে, ওই যে নীতি নৈতিকতার বিষয়টা বললাম, এখন যেই ঘটনাটা ঘটবে যে যখন আপনি একটা জিনিস কিনতে যাবেন তখন বলবে যে এই জিনিসটার দাম 100 টাকা যদি আপনি নিতে চান, আর যদি আপনি চালান সহ নিতে চান এটার দাম পড়বে 115 টাকা। আপনি এটা কিভাবে নেবেন? তখন আমি প্রিফার করব যে আমি 100 টাকাই নিব, আমি কেন 15 টাকা দিব? সেক্ষেত্রে তো আমি 100 টাকাই নিলাম, সেটা চালানে ইনক্লুড হলো না হওয়ার কারণে গভর্নমেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এই যে এই বিষয়গুলি কিভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করবে, এইটা কিভাবে সলভ করবে এনবিআর, বা তারা কিভাবে দেখবে, খুবই একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আরেকটা বিষয় আমি যেটা যে বাজেটের ঘাটতি নিয়ে আপনি বলছিলেন যে শুরুতে, ঘাটতির যে বাজেট বড় হলে বাজেট ঘাটতি বড় হবে, সেটা ঠিকই। আর এবং সবচেয়ে এই প্রথম আপনার 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে আমাদের ঘাটতি। আমরা আসলে বড় হচ্ছি, আমাদের অর্থনীতি বড় হচ্ছে, এটি একটি ভালো দিক, এবং ঘাটতিও বড় হচ্ছে। কিন্তু ঘাটতিটা যদি বড় হয় এবং সেই ঘাটতির জন্য আপনি ঋণ নিচ্ছেন, সেই ঋণটা কোত্থেকে নিচ্ছেন? ব্যাংক থেকে নিচ্ছেন। সেই ব্যাংক থেকে ঋণটা আপনি নিয়ে যদি উৎপাদন খাতে ব্যয় করতে না পারেন, তাহলে কিন্তু সেটার ইনফ্লেশন হবে, সেটার উপর বোঝা বাড়বে। আরেকটা বিষয় যে আপনি ব্যাংক থেকে যে টাকাটা নিচ্ছেন, ওখানে তো ব্যাংকের টাকাটা আছে এই উদ্যোক্তাদের জন্য। উদ্যোক্তারা ওখান থেকে ঋণ নিয়ে প্রোডাকশন করবে, উৎপাদন করবে, ব্যবসা করবে, তারা দেশের অর্থনীতি উন্নয়ন হবে। এখন আপনি যদি ঋণটা নিয়ে নেন, সেই ঋণটা যদি আনপ্রোডাক্টিভ খাতে যায়, তখন তো ব্যবসায়ীরা ঋণ পাবে না, তখন তাদের মধ্যে একটা মানে ঋণের সংকোচন ঘটবে, চাপ তৈরি। হ্যাঁ, অন্যদিকে আপনি ঋণটা নিচ্ছেন, সেটা প্রোডাক্টিভ খাতে না গেলে সেটার উপর একটা প্রেশার, তার ফলে 2 প্রেশারের কারণে আপনি আলটিমেটলি জনগণ একটা ইনফ্লেশন তৈরি হবে, মানুষের উপর একটা চাপ সৃষ্টি হবে বা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে। এই জন্য যে ঘাটতি থাকা ভালো, কিন্তু ঘাটতিটা সেটা সহনীয় হয় কিনা, এবং ঠিকমতো যদি বাস্তবায়ন করতে না পারেন, বড় বাজেট হবে, বড় ঘাটতি হবে, ঠিক আছে, কিন্তু সেটা মানসম্পন্নভাবে সেই বাজেটটা বাস্তবায়ন করতে হবে, তাহলেই আপনি সেটার সুফল জনগণ পাবে। যদি সেটা সুফল মানে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে কিন্তু এটা সুফল পাবে না, এবং সেটার জন্য মানুষের দুর্ভোগ বাড়বে। জাহিদুজ্জামান ফারুক একটি প্রশ্ন করলেন, ওই প্রশ্নটাই আপনাকে করব যে একজন ভোক্তাকে 2-3 দফায় করটা দিতে হচ্ছে, সেই ইম্পোর্ট থেকে শুরু করে প্রোডাকশন এবং কেনার পরপরই। এই জায়গাটায় আপনি যখন 15% একটা সিলিং বেঁধে দিচ্ছেন সব
ক্ষেত্রে সমান করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এর থেকে পরিত্রাণের উপায় কি? গ্রাহক হিসেবে বা ভোক্তা হিসেবে চাপটা তো আমাকেই নিতে হচ্ছে। না, ঠিকই আছে, জনাব কাশিম হুমায়ুন কাউসার সাহেব দুজন ঠিকই বলেছেন, কিন্তু বিষয়টা একটু, কথাটা ছিল যে এই 15% কিন্তু এক একটা পর্যায়ে আসার পর আরেকজন উপরে ক্রেডিট হয়ে যাবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ বিষয়। এই 3-15 জন যখন যোগ হয়, সেই 3-15 লোডটা কে নেবে? আলটিমেটলি এই 3-15 যোগ হওয়ার কথা ছিল না, উৎপাদক, তারপরে হোলসেল, তারপর রিটেলার এসে 15% যাবে, কাসকেডিং এফেক্ট যেটা আমরা বলি। কিন্তু আমাদের এখানে সেই রকম অবস্থান তৈরি হয়নি। ভ্যাটটা নিয়ে কিন্তু আলোচনা আমরা যেভাবে করছি, এটা আরও আমার মনে হয় বিস্তারিত আলোচনা করা উচিত, যেটা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। ভ্যাট নিয়ে কিন্তু সমস্যা না, আমি ভ্যাট দিতে হবে আপনাকে, দিবেন না কেন, কিন্তু ভ্যাটের টাকাটা আপনি যে নিচ্ছেন, এটাকে ইফেক্টিভভাবে সে তার ট্যাক্সটা দিচ্ছে কিনা, না দিচ্ছে না, যেটা আমি আগেও বলছিলাম, একটা লোক ইম্পোর্ট করলে কী হবে। আমি আমার বক্তব্যটা একটু ভিন্নতর করতে চাই, যেটা কাশিম হুমায়ুন সাহেব অন্যভাবে বলেছেন। দেখেন, ট্যাক্স দিতে অসুবিধা নাই যদি দুর্নীতি। আসল কথা, কস্ট অফ ডুইং বিজনেস আমাদের দেশে এত বেশি, আমার ট্যাক্স অন ট্যাক্স এত বেশি, যার জন্য এই ট্যাক্স রেটের থেকে মানুষ ঢুকতে চায় না। আপনি আমাদের অর্থনীতির যতটা আকার বেড়েছে, যে সফলতা অর্জন এদেশের মানুষ করেছে, সেই স্বাধীনতার পর থেকে গত 30 বছর বলেন বা 46 বছর, আমরা একটা বড় জায়গায় আসছি, কিন্তু এটা সত্য। এটা গ্রোথের জন্য হয়েছে, এটা অনেক এগ্রিকালচার সেক্টরের জন্য হয়েছে, এক্সপোর্টের জন্য হয়েছে, আমরা একটা ভালো জায়গায় গিয়েছি। এই ভালো জায়গাটাকে কিন্তু সুসংহত করার জন্য বাজেট একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করা প্রয়োজন, এবং সারা দুনিয়াতেই করে। আমাদের এখানে এই যে বাজেট তৈরি করা হয়েছে, লক্ষ্য, কথা প্রশ্ন উঠে যা, পাকিস্তান ইজ দ্য ফেইল্ড স্টেট, আমি যেটা প্রায়শই বলি। রিসেন্ট গত শুক্রবার বাজেট করেছে, তাদের তো 4,75,000 কোটি টাকা টার্গেট, জিডিপি তো অনলি 5%, তাও তারা হবে কিনা জানে না। অর্থাৎ আমরা কিন্তু টাকাটা কত টার্গেট হলো সেটা বড়, আমরা কী চাচ্ছি সেটা ঠিক করিনি। কিন্তু আমাদের দর্শনটা কি? আমাদের দর্শন আপনি দেখেন, যে কথা আমরা আলোচনা করছিলাম, আমার এখানে এখনও শিক্ষিত বেকার যুবকের সংখ্যা লক্ষ লক্ষ। তাদের কীভাবে কর্মসংস্থানে আনবো, বিনিয়োগ বাড়িয়ে, কিভাবে একটা কারিগরি শিক্ষা দিয়ে ভিক্ষুকের হাতকে শক্তিশালী কর্মের হাত তৈরি করব, সেটা কিন্তু আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য কিভাবে যে আমাদের দারিদ্র্য বিমোচনকে আমরা সত্যিকার অর্থে 20% আরও কমে আসতে পারি। আমরা দেখেন, টার্গেট তো করা যায়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বাজেট কি বাস্তবায়ন হবে, টাকা খরচা হবে কিনা এটা বলেন। টাকা খরচা করা যাবে, এটা তো আপনি এডিপির বা 10 মাসে যা করতে পারেন 2 মাসে তো খরচা করে ফেলতে পারবেন। কাগজের হিসাব, অ্যাকাউন্টিং তো ডিফারেন্ট, কিন্তু বাজেটের লক্ষ্যটা তো অ্যাকাউন্টিং না। বাজেটের লক্ষ্যটা আপনি কি অ্যাচিভ করতে চান। একটা এই বর্তমানের যে কর্মচাঞ্চল্য যে তৈরি হয়েছিল এগ্রিকালচার সেক্টরে, প্রাইভেট সেক্টরে যে অগ্রগতি শুরু হয়েছিল, সেটা কি আমরা ধরে রাখতে পারিনি কেন? যে জিডিপি আমরা 7% করে পাচ্ছে গত প্রায় 3টে বছর, সেই হারে কেন কর্মসংস্থান তৈরি হয়নি? আপনি এখন পাবলিক সেক্টরে বিনিয়োগ বাড়িয়ে জিডিপি বাড়াবেন, না প্রোডাক্ট বেসরকারি খাতকে চাঙ্গা করে তার প্রোডাক্টিভ সেক্টরকে বাড়িয়ে রিয়েল কর্মসংস্থান তৈরি করবেন, ডোমেস্টিক ডিমান্ড বাড়াবেন? তা না হলে অর্থনীতি সচল থাকবে না। এই সচলটা ঠিক রাখার জন্যই আজকে বাজেট একটা পলিটিক্যাল ডকুমেন্ট, যেটা আমরা আগেই প্রথমে আলোচনা করেছি। আমার মনে হয় যে এর একটা কাঠামোগত দুর্বলতা তৈরি হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসা দরকার। এইভাবে বাজেট প্রণয়ন, টার্গেট, বড় বাজেট করে কাগজ তৈরি আমাদের আলটিমেটলি টিকে না। কারণ আপনি যদি দেখেন, বছরের শেষে যখন সম্পূরক বাজেট বা সংশোধিত বাজেট তৈরি করি, এটা কি আদৌ কখনো আলোচনা হয় সংসদে? হয় না। কিন্তু সংসদ তো সব দায়িত্ব নিচ্ছে, তো সংসদে আলোচনা হয় না বাজেট, রিয়েল অর্থে বাজেট প্রণয়ন করে সংসদ সদস্যরা রিয়েল অর্থে সেভাবে অবদান রাখতে পারে না। ব্যবসায়ীরা যা চায় তার প্রতিফলন ঘটে না, যা অর্থনীতির যা হওয়ার কথা ছিল তা হতে পারছে না। যদি তাই না হয়, তাহলে এত বড় বাজেট, এত বড় টার্গেট, আমরা শুধু এটা পলিটিক্যাল মাইলেজ পাওয়া যায়, কিন্তু
আমরা কাঙ্ক্ষিত জায়গায় বাজেটকে নিয়ে যেতে পারি না। আরেকটি বিষয় আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত যে দুটো খাতে সবসময় প্রাধান্য সত্যিকার অর্থে অগ্রাধিকার পাওয়া উচিত আমাদের মতো দেশে, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এখানে সবচেয়ে এই দুটো খাত বঞ্চিত। শিক্ষা খাতে যে কথা বলছেন সেগুলো বেশিরভাগই কিন্তু বিল্ডিং বানানো আর বেতন ভাতা। স্বাস্থ্য খাতে আপনি জানেন একই অবস্থা। অতএব এই দুটোকে যদি প্রাধান্য রেখে বেসরকারি খাতকে চাঙ্গা করার সহায়ক শক্তি হিসাবে বাজেটকে প্রণয়ন করতে পারতাম, একটা অপূর্ব অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয়েছিল, অপূর্ব অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু এই অবস্থাকে ধরে রাখতে পারেন। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলে আমার আপাতত বক্তব্য শেষ করতে চাই। এই যে হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছে, এই একটি ঘটনা জাপানিজ ইনভেস্টমেন্ট এত বেশি আগ্রহী হয়েছিল, জাপানিজ ইনভেস্টমেন্ট ইভেন পাবলিক যে সাহায্য অত্যন্ত শ্লথ গতি। আপনি মেট্রো রেলের প্রজেক্ট 1-1.5 বছর পিছিয়ে গেলাম। এই প্রজেক্ট যখন একটা প্রজেক্ট যখন সময়ের 1 বছর জন্য হয় 3 বছর যায়, তার প্রাইস বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়, অতএব কস্টিং বেড়ে যায়। অতএব আজকে মূল্যায়ন দরকার যে আমরা গ্লোবালাইজড ইকোনমিকে কী কী চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব, সেটা বাজেট কর্মসূচির একটা নির্দেশনা, একটা সুপ্ত দর্শন থাকতে হবে। যদি এটা আমরা অর্জন করতে পারি তাহলে বাজেট অর্থবহ হবে, নাহলে বড় বাজেটের বড় ফিগার, বড় ডেফিসিট হবেই এগুলো। আমরা বিরতি নিতে চাই। বিরতির পরে আপনি পলিটিক্যাল মাইলেজের কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে অন্য কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে রাজনীতিবিদরা এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ কীভাবে করছেন এবং তার সেক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ কি সেটিও আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, নিউজরুম সংলাপের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন জাহিদুজ্জামান ফারুক, কাশেম হুমায়ুন এবং কাউসার রহমান। দর্শক, আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম যে বাজেট ঘোষণার পরপরই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন নতুন বাজেট এটি লুটপাটের বাজেট, চুরির বাজেট। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এটি উন্নয়ন এবং জনকল্যাণমুখী। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন এই বাজেট, অর্থাৎ এই বাজেটে যে 15% ভ্যাটের কথা বলা হয়েছে এটি জনভোগান্তি বাড়াবে। আমরা তাদের বক্তব্যগুলো দেখে আলোচনা শুরু করতে চাই। এই বাজেট হলো লুটপাটের বাজেট, এই আওয়ামী লীগের চুরি করার বাজেট, এই সুযোগ দিয়েছে আওয়ামী লীগ। এই বাজেট তো আর অর্থমন্ত্রী নিজেও কিছু করতে পারেন না। এই বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো, কাজে হাসিনা যা চান বাজেট তাই। আর এই বাজেট কি আর বাজেট থাকবে নাকি? পরে একটা দেখবেন এই একটা প্রকল্প, এই যে প্রকল্পে এখন আছে অন্ততপক্ষে 10,000 কি 20,000 কোটি টাকা, এটাকে 30,000 কোটি বানাবে, তারপরে আবার বাড়বে, আবার 40,000 হবে, এইভাবে বাড়তে থাকে। আমরা বিদেশি ঋণের উপর ভিত্তি করে আমরা যাই নাই। এখানে 91% যে টাকা যেটা বরাদ্দ করা হয়েছে এটা নিজেদের অর্থায়নেই এই টাকাটা হবে। কিছু বৈদেশিক ঋণের কথা বলছে, সেখানে যদি আমরা এডিপি একটু কমাইও তাহলে সেটাও ওটা নেওয়া লাগবে না। আর নতুন কোনো কর আরোপ করে নাই যাতে জনগণের দুর্ভোগ না বাড়ে, কোনো কর আরোপ করা হয় নাই। এটা একটা সুন্দর করবিহীন একটা বাজেট হয়েছে। এবং আপনারা জানেন মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতার 2041-এর টার্গেট করে এই বাজেটটা করে, যাতে 2021 সালের বিরুদ্ধে আমরা মধ্যমায়ের দেশ হতে পারি। প্রশ্ন হচ্ছে এই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে কি না, যে এই বাজেট জনকল্যাণমুখী কি না দেখার বিষয় আছে। এই বাজেটে ভ্যাট ধরা হয়েছে 15%। ইতিমধ্যে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, প্রায় ডবল। চালের দাম 40 টাকা করে চলে গেছে। এই ভ্যাটের পর জিনিসপত্রের দাম আরও বাড়ে, তাহলে গরিব মানুষের সবারই একটা
দর্শক, বিএনপি সরকারি দল অর্থাৎ ক্ষমতাসীন দল এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য দেখলাম। কাশেম হুমায়ুন, খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া, অর্থাৎ শেখ হাসিনার কথা মতো এটি হয়েছে। না না, এগুলো তো পলিটিক্যাল কথাবার্তা, ওনারা তো রাজনৈতিকভাবে তাদের কথাবার্তা বললেন, তাদের চিন্তা চেতনা থেকে। আমি যেটা মনে করি যে যখন সরকার, যে কোনো দল সরকার ক্ষমতায় থাকে, তখন তো এই নির্দেশনা তো নাম্বার 1 অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে যে বাজেট আকারটা কীভাবে। যেমন আজকে যেমন আপনার কথাবার্তা হচ্ছিল যে এই গত কয়েকদিনের আলোচনা এটা, যে 15% ব্যাট ইমপ্লিমেন্ট করা এটা 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 কতটুকু মানে আপনার যৌক্তিকতা আছে। এবং এই জন্য আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা দরকার ছিল। এবং একটা সময় মাননীয় অর্থমন্ত্রী নিজেও বলেছিলেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এখন শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত কি 15% হলো। আজকে আমি বাংলা টিভি না অনলাইন নিউজ একটা তাদের একটা আইটেম দেখছিলাম, নিউজ আইটেম, তারা বলছেন যে এটা কমতেও পারে। হ্যাঁ, যখন বাজেট পাস হবে এইটা কমতেও পারে, এই ব্যাটের ইয়েটা প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় সেটাও পারেন। হ্যাঁ, এবং সেটা হলে যখন এটা হবে, যদি হয়, তখন তো এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এটা বাজেট নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এই কারণে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। সবশেষ কিন্তু এই বক্তব্যের আগে অর্থমন্ত্রী বলেছিলেন এটা সহনীয় পর্যায়ে রাখা হবে। তারপর পরই সাধারণ মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে না, এটা কাছাকাছি একটি পর্যায়ে হবে, এটি 12 হতে পারে। এখন তো আপনার যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার বাজেটটা পাস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাও এই নিয়ে আলোচনা দেখব যে 30 জনের পরে যে দেখতে হবে যে আসলে এটা 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 আপনার আমরা আসলে যে কথাগুলো উঠেছে, যে এখন মিডিয়াতে নানাভাবে আলোচনা হয় যে অর্থমন্ত্রী 15% ব্যাট প্রস্তাব করেছেন। এখনও আজকে ওই যে অনলাইনের কথা একটা বললাম যে তারা এনবিআরের কর্মকর্তাদের কোট করেই বলেছেন যে এখানে এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা হয়তো আসবে এবং সেখানে 12%-এর মতো ইমপ্লিমেন্ট হবে। তো এগুলো এই ধরনের কথাবার্তা বা সিদ্ধান্ত, এগুলো তো ওয়েট করতে হবে টিল মানে 30 জুন পর্যন্ত। তবে আপনি যে কথাটা একটু আগে বলছিলেন যে মাননীয় বিরোধী দলের নেত্রী বা সাবেক রাষ্ট্রপতি এরশাদ, তারা কিভাবে কথাগুলো বলছেন, যে এগুলো তারা রাজনৈতিক কথাবার্তা। এগুলো একটা সময় বলা হতো যে বাজেট আসলেই বিরোধী দলগুলো বলতো এটা এটা গরিব মারার বাজেট। আজকে কিন্তু সেই জায়গাটা আর নাই, গরিব মারার বাজেটের কথাটা বলা হয় না। যখন আপনার এই 4000 কোটি টাকার বাজেট ছিল, তখনও গরিব মারার বাজেট ছিল। আজকে 4 লাখ কোটি টাকার বাজেটও গরিব মারার বাজেট না বলে এই আপনার কি চুরির বাজেট, এই বাজেট, এগুলো পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য। হোসেন মোহাম্মদ এরশাদ যেটি বললেন যে বাজেট ঘোষণার পরপরই নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের আমি সেটা রাইট আমি একটু আগে বলছিলাম যে দেখেন 72 সালের ইনকাম দিয়ে তো আর আপনার এই 2017 সালের ইনকাম আপনি চিন্তা করলে নাই, আপনি এটা কংগ্রেসে নেওয়া যাবে না। 72 সালতে নিশ্চয়ই আমাদের 72 সালের তুলনায় আমাদের নিশ্চয়ই তা হয়তো অনেক বেড়েছে। আমি যে একটু আগে বলছিলাম 4000 কোটি টাকার বাজেট এখন 4,266 কোটি টাকার মধ্যে গেছে। এখন বাজেট আকার দিন দিন বড় হচ্ছে। এখন আমাদের যে সমস্যা সেটা হলো যে ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা রাখি না। আর যারা দারিদ্র সীমার নিচে এখনো আছেন, যারা সেই জনগোষ্ঠী, এখন আমি মনে করি একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা এখনো পারচেজিং পাওয়ার বাড়ে নাই, সেই লোকজনকে যে এই বাজেট, এই ভ্যাটের পাইকারি যে 50% ভ্যাটের যে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, সেটা যদি করা হয় তাহলে সেখানে জিনিসপত্রের দাম কতটুকু বাড়বে, বা তারাই যারা ভুক্তভোগী যারা আছেন, যে জনগোষ্ঠীর কথা একটু আগে আমি বললাম, দরিদ্র জনগোষ্ঠী, তারাই এটা কিনতে পারবেন কিনা, সেখানে এগুলো কিন্তু অনেক দেখার বিষয়। সরকারের পক্ষ থেকে শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যটি কিন্তু দেখলেন, নতুন কোনো কর আরোপ করা হয়নি, এটা তো উনি বেসিক্যালি উনি উত্তর দিয়েছেন। মানে সাবেক বিরোধী দলীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এরশাদ সাহেব যে কথাগুলো বলছিলেন, তার কিন্তু একটা রাজনৈতিক জবাব দিয়ে আমি এসছে। মানে আমরা কি এটা ধরে নিতে পারি যে নিত্য পণ্যের দাম বাড়া বা জনগণের উপরে বাড়তি চাপ পড়বে কি পড়বে না, বিষয়টি সরকারের পক্ষ থেকে আগেভাগেই বেশ সুচিন্তিতভাবে জিনিসপত্রের একটা বাজেট আসলে, এটা ধরেন বাজেটটা আসলেই জিনিসপত্রের দাম বাড়ে। আপনি আজকে বাজেট প্রস্তাবনা করা হয়েছে, দেখবেন যে ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, কালকে থেকে আজকে জিনিসের দাম বেড়ে গেছে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এখন
আপনি ধরে রাখতে পারেন জিনিসপত্রের দাম বাড়বে, ধরুন আমরা ধরে নিতে পারি, কিন্তু এখন কতটুকু বাড়বে সেটা হলো দেখার বিষয়, যে সেটা কি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, আমার যা আয় আছে সে আয়ের সাথে সঙ্গতি করে এটা থাকবে, না আমার আয়ের বাইরে এটা চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কাউসার রহমান, আপনার মন্তব্য। আমি বলবো যে প্রথমত খালেদা জিয়া যে কথাটা বলেছেন, উনি নিজেও তো প্রধানমন্ত্রী ছিলেন। সংসদীয় সরকার ব্যবস্থায় কিভাবে বাজেট হয়, কিভাবে সরকার পরিচালিত হয়, সেটা আমার চেয়ে উনি ভালোভাবেই জানেন। এবং এই সংসদীয় পদ্ধতির সরকারে যে কোনো কাজ করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগে। আসলে মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিনিধি, ওনার কাজটাই ডিসেন্ট্রালাইজ করে ভাগ করে দেওয়া হয় কাজ করার জন্য, কাজের সুবিধার জন্য। সব কিছুর দায় দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর, এবং বাজেট বা যে কোনো কিছু করতে গেলেই এটা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, অনুমোদন, গাইডলাইন লাগবে। তার পক্ষ থেকে বাজেটটা কিন্তু অর্থমন্ত্রী করে থাকেন। সেটি অতীত মানে খালেদা জিয়ার সময় হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সুতরাং এখন যে উনি যে অভিযোগটা করলেন যে খালেদা জিয়া বাজেট তৈরি করেছে, শেখ হাসিনা করেছেন, তো ওটা তো উনিই করবেন, ওনার পক্ষ থেকেই তো উনি নির্দেশ দিয়েছেন, উনি দিক নির্দেশন, ওনার পক্ষ থেকেই বাজেটটা তৈরি হবে। এটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা বিরোধিতার কারণে। হ্যাঁ, আর যেটা যে হোসেন মোহাম্মদ এরশাদ যে কথাগুলি বলেছেন, সেটি জিনিসপত্রের দাম আমরা তো অলরেডি দেখেছি যে বাজেটের আগেই কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেছে। চালের কথা বললেন, চালের দাম তো অলরেডি গত প্রায় 1-1.5 মাসের মধ্যেই চালের দাম 10 থেকে 12 টাকা কেজিতে বেড়ে গেছে। বিশেষ করে মোটা চালের দামটা বেশি বেড়েছে, চিনির দাম বেড়েছে রোজার আগে, ছোলার দাম, এগুলি রোজা উপলক্ষে বেড়েছে। এটি ঠিক ভ্যাটের জন্য না বা বাজেটের জন্য না, বাজেটের এইসব জিনিসের উপর কিন্তু বাজেটের মানে ইম্প্যাক্ট পড়বে না, বাজেটের ইম্প্যাক্টটা পড়বে অন্য জিনিসের উপর। এবং সেটি এখন সেইটা সত্যি কথা যে আমরা আমাদের উদ্বেগটাও কিন্তু ওই জায়গায় যে এই যে বাজেটের যেহেতু ভ্যাট এবং উৎসে কর আরোপ করা হয়েছে, এবং কি বলে এটার এই আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়েছে, এসবের ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের উপর একটা পড়বে। সুতরাং আমাদেরও অর্থনীতিবিদ বা ওনাদের মতো পলিটিশিয়ানদের মতো আমাদেরও উদ্বেগটা ওই জায়গায় যে একটা দাম বেড়ে যাবে এবং সেটা ভোগান্তি সৃষ্টি হবে। আমাদের হাতে সময় খুব কম, মানে শেখ সেলিম যে কথাটা বলেছেন যে উনি আসলে বাজেট ডকুমেন্ট হয়তো ঠিকমতো পড়েন নাই, পড়লে উনি জানতেন যে আসলে কর বেড়েছে কি বেড়েছে না। উনি যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যে অনেক জায়গায় কর বাড়ানো হয়েছে। ইভেন যদি ভ্যাটের কথাই আসেন, যে ভ্যাট যেখানে 1.5% ছিল, 3% ছিল, কিছু কিছু ক্ষেত্রে 15% ছিল, কিন্তু যেই জায়গায় 1.5% ছিল সেই জায়গায় তো 15% হয়েছে, তো এটা বেড়েছে না। আপনি সিগারেটের কোম্পানি যারা কোম্পানি আছে তাদের উপর নর্মাল কর্পোরেট ট্যাক্স তারা 45% দিবে, তার উপর আবার 2.5% আবার বাড়তি ট্যাক্স আরোপ করতে, এগুলি বাড়তি ট্যাক্স না। সুতরাং প্রত্যেক বাজেটে কিছু নতুন কর থাকে এবং এই বাজেটে একটু বেশি এসেছে। এজন্য আমার মূল্যায়ন যে আসলে এই বাজেটটা মানে কর বান্ধব বাজেট। জি, ধন্যবাদ আপনাকে। আমি রাজনীতিবিদদের বিশেষ করে বেগম জিয়া যে বক্তব্যটা দিয়েছেন, এখানে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি এরকম হতো যে বিএনপির পক্ষ থেকে যদি বলা হতো যে ভ্যাটটা 15% বেশি হয়ে গেছে, এটা এত % দিলে এইভাবে দেওয়া যেতে পারতো, দিলে ভালো হতো, ক্যাটাগরিক্যালি বলা হতো, অবশ্যই এটা ভালো হতো। যদি বলা হতো যে আপনার এই আয়করটা এইভাবে না করে এইভাবে দিলে ভালো হতো, ভালো হতো যদি একটা অল্টারনেটিভ বাজেট সামনে দেওয়া যেত। আজকে কিন্তু এই বাজেটটা সকলের, বিএনপি, আপনার শ্রমিক দল বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, সবার জন্য এই বাজেট। আজকে এটা আমাদের ব্যাংক্রাপসি। আমি বলি, আমি খুব বিনয়ের সাথে বলছি, আমরা যারা এই নিয়ে কথাবার্তা বলি, আমরা সাংবাদিক, ঠিক আছে, আমি তো মনে করি আলোচনা কেউ শুনে কিনা আমি জানি না, কারণ আমরা তো অর্ধশিক্ষিত, আমরাও কিছু জানি না, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা অনেক। কিন্তু আমরা বিষয় নিয়ে নাড়াচাড়া করতে করতে মনে হয় যে আছে না, সেই অভিজ্ঞতার আলোকে একটু কথা বলার দুঃসাহস দেখায়। আমাদের হাতে সময় একেবারেই কম, যদি খুবই সংক্ষেপ। আমার বক্তব্য এখানে যে বাজেটকে আমরা সার্বিকভাবে মূল্যায়ন করতে হবে। বাজেট সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন তখনই পূরণ করবে যদি গরিব মানুষ স্বস্তি পায়, অর্থনৈতিক কর্মসূচির সাথে ইনভলভ হতে পারে, বেসরকারি খাত চাঙ্গা করার সুযোগ তৈরি হতে পারে, কর্মসংস্থান তৈরি হতে পারে, এবং সারা দুনিয়ায় যে ইকোনমিক চ্যালেঞ্জগুলো যদি
এর সাথে আমরা মিলিয়ে নিজস্ব ইকোনমিকে সুসংগঠিত করার জন্য সুশাসন নিশ্চিত করতে পারি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের হাতে একেবারে সময় নিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য। দর্শক, নিউজ রুম সংলাপ আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।